আমরা গত ক্লাসে কিছু অঙ্ক সলভ করেছি। তার আগের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের বেসিক নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো ম্যাট্রিক্সের ধরন অনুসারে এক এক ম্যাট্রিক্সকে এক এক নামকরণ করা হয়েছে। ম্যাট্রিক্সের সারি, কলাম বা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে। প্রথমে এক নাম্বার দেখো, সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স, ইংলিশে বলা হয় রো ম্যাট্রিক্স, বাংলায় বলা হয় সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কাকে বলে? দেখো, যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। অর্থাৎ আমরা তো ম্যাট্রিক্সের সারি কলাম সম্পর্কে ধারণা নিয়ে আসছি এর আগে। তো একটা ম্যাট্রিক্স যদি আমরা লিখি যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি আছে, তাহলে আমরা বলবো সেটা হলো সারি ম্যাট্রিক্স। যেমন এই যে 2 3 4 5, এটা একটা ম্যাট্রিক্স, এটা আরেকটা ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্সই কিন্তু সারি ম্যাট্রিক্স, কারণ দুইটা ম্যাট্রিক্সেরই সারি একটা বা রো একটা। তো প্রথমে যে ম্যাট্রিক্সটা লিখছি দেখো, এই ম্যাট্রিক্সের কিন্তু একটা সারি হলেও কলাম আছে চারটা। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে A1 A2 A3 ডট 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 দিয়ে an দেওয়া হয়েছে। এর মানে হলো n সংখ্যক কলাম আছে। সেজন্য আমরা লিখতে পারি, দেখো এত এবং এত যথাক্রমে 1/4 ম্যাট্রিক্স। প্রথম ম্যাট্রিক্সটা ছিল 1/4, মানে একটা সারি চারটা কলাম। আর দ্বিতীয় ম্যাট্রিক্সটা সারি একটা হলেও কলাম n সংখ্যক, তাই 1/n আকারের সারি ম্যাট্রিক্স। এটা হলো আমাদের সারি ম্যাট্রিক্সের সংখ্যা। একইভাবে আমরা ম্যাট্রিক্সের নামকরণ করতে পারি কলাম ম্যাট্রিক্স। একই রকম, যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি কলাম থাকে তাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলতে পারি। যেমন দুইটা ম্যাট্রিক্স দেখো লিখেছি, ABCD একটা ম্যাট্রিক্স, A11 A21 এ এখানে কিন্তু ডট ডট চিহ্ন আছে এই জায়গায়, এই জায়গায় কিন্তু ডট ডট চিহ্ন আছে, ওঠেনি হয়তো, তোমরা বুঝে নিবে। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স হলো, প্রথমটা হলো 4/1, কারণ কলাম যেহেতু একটা। আর দ্বিতীয়টা হচ্ছে n/1, কারণ সারি যেহেতু n সংখ্যক, কলাম কিন্তু একটা। এজন্য এই দুইটা ম্যাট্রিক্সকে 4/1 ম্যাট্রিক্স বা n/n ম্যাট্রিক্স আকারের ম্যাট্রিক্স বলা হয়। এই দুইটা ম্যাট্রিক্সই কলাম ম্যাট্রিক্স। তো আমরা দুইটা আলোচনা করলাম ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে। এর পরবর্তীটা দেখো, বর্গ ম্যাট্রিক্স। খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা না থাকলে পরবর্তীতে অনেক কিছু বোঝা একটু সমস্যা হবে। বর্গ ম্যাট্রিক্সের উপর বেস করে আরো সামনে অনেকগুলো ম্যাট্রিক্স আসতে আসতে দেখো, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান তাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। আমরা তো সহজে বুঝতে পারি, একটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র হয় কখন? আসলে দৈর্ঘ্য যখন প্রস্থ সমান হয়ে যায়। তো সারির সংখ্যা কলাম সংখ্যা সমান হলে এটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। যেমন দেখো, এখানে তিনটা ম্যাট্রিক্স আমি দেখাইছি। প্রথমটা 2/2 ম্যাট্রিক্স, তারপরটা 3/3, তারপর একটা 3/3 ম্যাট্রিক্স। প্রথম ম্যাট্রিক্সটা সারি দুইটা কলাম দুইটা। এই দেখো, এটা সারি দুইটা কলাম দুইটা, এটা সারি তিনটা কলামও তিনটা, এটার সারি তিনটা কলাম তিনটা। যেহেতু সারি কলাম সমান প্রত্যেকটি ম্যাট্রিক্সের, তাই প্রত্যেককেই বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্স আমরা শিখলাম। এখন শিখি ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল কাকে বলে? প্রধান কর্ণ বলা হয়, মুখ্য কর্ণ বলা হয়, প্রিন্সিপাল ডায়াগোনাল ইংলিশে বলা হয়। একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কোনটা সেটা আমরা দেখাবো। দেখো, আগে সংজ্ঞাটা লিখি। কোন বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামের সাধারণ ভুক্তি বরাবর কর্ণকে প্রধান কর্ণ বলে। প্রথম কলাম প্রথম সারি মানে প্রথম উপাদানটাই, ওই বরাবর যে কর্ণটা সেটা তাকে বলা হয় প্রধান কর্ণ। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলির সমষ্টিকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি, দেখো উদাহরণস্বরূপ ABCXYZ 3 4 5, এই যে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আকার 3/3। এই ম্যাট্রিক্সের যে প্রধান কর্ণ, যে A11 A12, এই দেখো এটা হলো A11 মানে প্রথম সারি প্রথম কলাম। এই ভুক্তি বরাবর যে কর্ণ, এই কর্ণটাকে বলা হয় প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। প্রিন্সিপাল ডায়াগোনাল বললে বুঝবো আমরা, মুখ্য কর্ণ প্রধান কর্ণ যাই বলি তাই বুঝবো। এই যে দেখালাম, এই তিনটা উপাদান মিলে এই কর্ণটা, যতগুলো উপাদান আছে সবগুলো যোগ করলে তাকে বলা হয় ট্রেস, ম্যাট্রিক্সের ট্রেস।
ম্যাট্রিক্সের প্রধান কণের ভুক্তিগুলো AY5 এবং ট্রেস হলো A+Y+5। খুবই সহজ, ব্যাপারটা অত কঠিন নয়। তাহলে আমরা শিখলাম হলো ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। এরপরে আসি কর্ণ ম্যাট্রিক্স। আগে যেগুলো আলোচনা করছি সেগুলোর উপর নির্ভরশীল কিন্তু পরেরগুলো, সেই অনুসারে কিন্তু সাজানো। তো আমরা তো প্রধান কর্ণ চিনলাম, তার উপর বেশ করে দেখো কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি শূন্য অথবা অশূন্য, অর্থাৎ প্রধান কর্ণে এর আগে যেরকম AY5 ছিল, এরকম সেই উপাদানগুলো শূন্য অথবা অশূন্য হতে পারে, কিন্তু অন্য যত উপাদান আছে ওই কর্ণ বরাবর উপাদানগুলো ছাড়া, প্রধান কর্ণ উপাদানগুলো ছাড়া বাকি সবগুলি শূন্য, তাহলে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হবে। যেমন একটা ম্যাট্রিক্স নিচ্ছি, একটা না দুইটা ম্যাট্রিক্স দেখো, D1 D2। প্রথম যে ম্যাট্রিক্সটা দেখো, এই যে কর্ণ, প্রধান কর্ণ, এই কর্ণ বরাবর উপাদান আছে, বাকিগুলো কিন্তু শূন্য। আবার এখানেও প্রধান কর্ণ বরাবর উপাদান আছে, কিন্তু বাকিগুলো শূন্য। এই জন্য D1 এবং D2 কে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স, প্রত্যেকটি কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্সের ধারণা হলো, এরপরে আমরা আসি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? এই যে কর্ণ ম্যাট্রিক্স, যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো যদি সমান হয়, যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি সমান, তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। যেরকম এর আগে যে দেখলাম আমরা, সেই ম্যাট্রিক্সের কর্ণ বরাবর ভিন্ন ভিন্ন উপাদান ছিল ভিন্ন মানের, যদি একই মানের হয় তখন তাকে আমরা বলবো সেটা হলো স্কেলার ম্যাট্রিক্স। যেরকম দুইটা ম্যাট্রিক্স দেখো, S1 আর 5 5, কর্ণ বরাবর যে উপাদান দেখো, এই যে 5 5, এটা সেম হয়ে যাওয়ার কারণে আবার S2 তে A সবগুলো A, অবশ্যই মাথায় রাখবে বাকিগুলো কিন্তু শূন্য হতে হবে, কারণ স্কেলার ম্যাট্রিক্সের কি বলে, কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাই কিন্তু এটা ছিল, কর্ণ বরাবর বাদ দিয়ে বাকিগুলো সব জিরো হবে। কর্ণ বরাবর জিরো হতে পারে, নাও হতে পারে। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের উপাদানগুলো যদি, কর্ণ বরাবর যে উপাদান সেগুলো যদি একই রকম হয়, সমান হয়, তখন সেটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। এই জন্য প্রত্যেকটি স্কেলার ম্যাট্রিক্স এখানে দেখাই দিলাম, S1 এবং S2 দুইটাই স্কেলার ম্যাট্রিক্স। বিশেষ দ্রষ্টব্য, সকল স্কেলার ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স। অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স যেহেতু, ওই যে কর্ণ ম্যাট্রিক্স থেকেই তো স্কেলার ম্যাট্রিক্স পেয়েছি আমরা। এরপরে আসি অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ওর ইউনিট ম্যাট্রিক্স। খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স এটা। এই অভেদক ম্যাট্রিক্সের সংজ্ঞা মুখস্থ করতে হয়, পরীক্ষাতে এটা নিয়ে প্রশ্ন আসে। একটু আগে বললাম স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের কিন্তু কর্ণ বরাবর উপাদানগুলো সমান হলে হলো স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু এগুলো সমান না হয়, যদি সমান বলতেছি, ওগুলো সমানই হোক কিন্তু যদি ওয়ান হয়ে যায় সবগুলো উপাদান, যেরকম দেখো কর্ণ ম্যাট্রিক্সের কর্ণস্থিত সকল ভুক্তি ওয়ান হলে তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। অভেদক ম্যাট্রিক্সকে আই দ্বারা সূচিত করা হয়। অভেদক ম্যাট্রিক্সও বলা হয় বাংলায়, একক ম্যাট্রিক্সও বলা হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলা হয়, বা ইউনিট ম্যাট্রিক্সও বলা হয়। যেমন আমরা এক্সাম্পল নিচ্ছি দুইটা, দেখো I2 I3। I2 দ্বারা কিন্তু আবার এখানে সেই এর আগে C1 কি বলে S1 S2 সেরকম না। এই I2 আইডেন্টিটি ম্যাট্রিক্সের যে মাত্রা, যেহেতু এটা বর্গ ম্যাট্রিক্স থেকেই, বর্গ ম্যাট্রিক্সের এটা দুইটা সারি, দুইটা কলাম আছে, I2 মানে হলো এটার মাত্রা বোঝানো হচ্ছে। আই দ্বারা আইডেন্টিটি ম্যাট্রিক্স বোঝানো হয়, কর্ণ বরাবর সব কিন্তু ওয়ান হবে। এই বিশেষ প্রকারের ম্যাট্রিক্সটা কিন্তু অবশ্যই আমাদের সৃজনশীলের মধ্যে থাকে, আই দেওয়া থাকে, প্রমাণ করো যে বিভিন্ন ম্যাট্রিক্স যোগ বিয়োগের সাথে আই থাকে। তা আই দেখলে আমরা বুঝে নেবো সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। কর্ণ বরাবর শুধু ওয়ান থাকবে, প্রধান কর্ণ বরাবর বাকিগুলো শূন্য থাকবে। তো অভেদক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স শেষ করলাম আমরা। এরপরে এটা কিন্তু 7 নাম্বার পর্যন্ত আলোচনা করলাম। এরপর হলো শূন্য ম্যাট্রিক্স। খুব সহজ, প্রত্যেকটা উপাদান শূন্য হলে তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়। যেমন দেখো আমরা দুইটা ম্যাট্রিক্স নিয়েছি, সব উপাদান শূন্য। তো সহজভাবে আমরা সব উপাদান শূন্য হলে আমরা বলে দেবো সেটা একটা শূন্য ম্যাট্রিক্স। প্রথমটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স, 2x2 শূন্য ম্যাট্রিক্স আকারের, এটা হলো 3x3 আকারের শূন্য ম্যাট্রিক্স। এরপর আছে ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স।
ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স, সবচেয়ে পরিচিত নাম দুটা। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে? একটি ম্যাট্রিক্সের সারিগুলিকে কলাম আকারে লিখে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ম্যাট্রিক্সটির ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। একটা ম্যাট্রিক্স লিখলাম, সেই ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে আবার অথবা কলামগুলোকে সারিতে যেভাবেই লিখি না কেন, এখানে লেখা হয়েছে সবগুলি কলামকে সারি আকারে লিখলেও ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে এখান থেকে শিখলাম হলো একটা ম্যাট্রিক্সের সারি, 1 নম্বর সারিকে 1 নম্বর কলামে নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করব, আবার 2 নম্বর সারিকে নিয়ে 2 নম্বর কলামে স্থান দেব, আবার 3 নম্বর সারিকে নিয়ে 3 নম্বর কলামে স্থান দেব। এভাবে স্থান দিয়ে যদি নতুন একটা ম্যাট্রিক্স পাবো, সেই ম্যাট্রিক্সটা হবে আগের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেরকম আমরা ডান পাশে একটা উদাহরণ নিলে তোমরা বুঝতে পারবে খুব ভালো করে। আর ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এ এর পাওয়ার, এ যদি একটা ম্যাট্রিক্স হয় তার উপরে টি, বি যদি ম্যাট্রিক্স হয় তার উপরে টি, মানে টি তে ট্রান্সপোজ ক্যাপিটাল হতে পারে, স্মল হতে পারে, অথবা এর উপরে একটা প্রাইম চিহ্ন বা একটা দাগ দিয়ে ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়, সূচিত করা হয়। এক্সাম্পল নিচ্ছি, দেখো এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4 এবং এ বি এক্স ওয়াই একটা মানে ম্যাট্রিক্সের দুটা সারি। এই ম্যাট্রিক্সকে যদি আমি ট্রান্সপোজ করি, মানে এ টু দি পাওয়ার, এই যে ম্যাট্রিক্সটি ট্রান্সপোজ ম্যাট্রিক্স এ টু দি পাওয়ার টি, দেখো এর পাওয়ার টি কিভাবে হলো, দেখো প্রথম যে সারি, সেই সারি কিন্তু এই এ টি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স যে, সেটা 1 নম্বর কলাম হয়েছে। আবার প্রথম ম্যাট্রিক্সের 2 নম্বর সারি কিন্তু 2 নম্বর কলাম হয়েছে। খুবই সহজেই কিন্তু এটা বোঝা যায়। তাহলে এই পরের ম্যাট্রিক্সটাকে আগের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। কোন একটি ম্যাট্রিক্সের আকার m বাই n হলে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আকার হবে n বাই m, মানে সারি কলাম ইন্টারচেঞ্জ হয়ে যাবে। যেরকম এই যে এ ম্যাট্রিক্সের যে সারি হলো দুইটা, আর এ ম্যাট্রিক্সের কিন্তু এই এ ম্যাট্রিক্সের এ টু দি পাওয়ার টি, মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কলাম কিন্তু দুইটা, মানে সারি কলাম হয়ে গেছে, কলাম সারি হয়ে গেছে। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা শিখলাম, বা বিম্ব ম্যাট্রিক্স। এরপরে আসি প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। খুব গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা এমসিকিউ এর ব্যাপারে একটু আলোচনা করব। এরপর আরেকটা ম্যাট্রিক্স আছে, সেটা আলোচনা করে নিয়ে। সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স একই হলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। খেয়াল করো, একটু আগে কিন্তু আমরা বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর ব্যাপারে আলোচনা করলাম। এখন একটা ম্যাট্রিক্স নিলাম, সেই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলাম, যদি সেম হয়, ট্রান্সপোজ করার পরে যদি ম্যাট্রিক্সের মান পরিবর্তন না হয়, একই রকম থাকে, তখন আমরা ধরে নেব ওই এ ম্যাট্রিক্সটা হচ্ছে, বা যে ম্যাট্রিক্সটা প্রথমে নিয়েছি সেই ম্যাট্রিক্সটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। আমরা একটু এক্সাম্পল নিয়ে দেখি। এই একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 5 2 3 7 5 7 4, এই একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স কেন? এ টু দি পাওয়ার টি সমান এ হয়, মানে এ কে ট্রান্সপোজ করলে যা হয় একই থাকে। তো এজন্য আমরা একে বলবো একটা প্রতিসম ম্যাট্রিক্স। এ একটি প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, সেটা হলো এ টু দি পাওয়ার টি ইকুয়াল টু এ, মানে ট্রান্সপোজ করার পর এটি থাকে। এই যে এইটা যখন কোনো অঙ্ক আসে, দেখা যায় এত একটি প্রতিসম ম্যাট্রিক্স, বা এত ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এরকম শর্ত দেওয়া থাকবে। এমসিকিউ যদি আসে, প্রশ্ন আসে, তখন কিন্তু আমাদের অবশ্যই এই শর্তটা কাজে লাগে অঙ্ক করতে হবে। তো আমরা পাশাপাশি এমসিকিউ করার জন্য শর্টকাট কিছু টেকনিক শিখে নেই। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই যে উপাদান, এই যে 2 2, এই যে দুইটা জায়গায়, প্রথম সারি দ্বিতীয় কলাম, এর পাশে দ্বিতীয় সারি প্রথম কলাম, এই দুইটা উপাদান সবসময় সমান হবে। এখানে যদি -2 হয়, ওখানে -2 হবে, এখানে দেখো 2 2 আছে, তাই কিন্তু এটা, এই যে ম্যাট্রিক্সটা নিয়েছে, এটা কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স। এই দুইটা সেম হতে হবে। ওখানে এ থাকলে এখানেও এ থাকবে, এই দুই জায়গায়। আবার
এই দুই জায়গায়ও সেম থাকবে। দেখো 7 এবং 7 আছে, এখানে যদি আমি 3 লিখি 3 লিখি, 9 লিখি 9 লিখি, 100 লিখি 100 লিখি, মানে একই সংখ্যা যদি হয়, একইভাবে এই দুইটা সংখ্যাও যদি সেম হয়, এখানে কিন্তু 5 5 আছে। তো মাথায় রাখবে এই যে 3 ক্যাটাগরির জোড়া জোড়া 3 জোড়া, এই 3 জোড়া যদি সেম হয়, 3 জোড়া বলতে প্রথম জোড়া হচ্ছে এটা এবং এইটা, এই যে এইটা এবং এটা, হ্যাঁ, তারপরে হচ্ছে 7 যে আছে, এই যে এই দুইটা, এই দুইটা, তারপরে 5 5 যে আছে, এই যে এই মানগুলো যদি সেম হয়, তার মানে ম্যাট্রিক্স দেখেই বুঝে নেব এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। কারণ এই প্রথম সারিকে যদি কলামে রূপান্তর করা হয়, দেখো এই যে দুইটা বললাম প্রথমে 2 2, ওই 2 কিন্তু ওই 2 এর উপরই পড়বে। প্রথম সারিটা এই কলামে রূপান্তর করলে 2 2 এর উপরে পড়বে। সারিকে কলাম, কলামকে সারি রূপান্তর করলে এই সংখ্যাগুলো এই সংখ্যার উপরই পড়ে। তাই এই সংখ্যাগুলো যদি সেম হয়, তাহলে এটা ট্রান্সপোজ করলে সেম হবে, তাহলে ম্যাট্রিক্সটাকে আমরা বলবো একটা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এমসিকিউর মধ্যে যদি এরকম হয়, এত ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এত এর মান নির্ণয় করো, তখন কিন্তু আমরা দেখে নেব। যদি দেখি যে এই যে এখানে 5 আছে আর ওই কর্নারে আছে হলো a, তাহলে আমরা বুঝে নেব যদি প্রতিসম হয় তাহলে ওই এর মান হবে 5। বিষয়টা এরকম। এখন আসি বি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম। বি প্রতিসম বা অপ্রতিসম ম্যাট্রিক্স, ইংলিশে বলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওরের উল্টা ট্রান্সপোজ করলে যদি সামনে মাইনাস আসে, যেমন দেখো একটি বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স তার ঋণাত্মক চিহ্নবোধক হলে তাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলে। আমরা এক্সাম্পল নিলে স্পষ্ট হব। এই একটা ম্যাট্রিক্স নিয়েছি, দেখো ম্যাট্রিক্সে 2 -2 -0 -2 -3 2 0 4 3 -4 0, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা আসলে বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়। কেন হয় আমরা একটু দেখি, একে ট্রান্সপোজ করে দেখি কি হয়। ট্রান্সপোজ যে করেছি, খেয়াল করে দেখো এই যে সারি, এই সারিটা কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কলাম হয়ে গেছে। তাকায় দেখো এই সারিতে আছে 0 -2 -3, আর এই ম্যাট্রিক্সের এই যে দেখো এই যে কলাম 0 -2 -3। একইভাবে এই ম্যাট্রিক্সের যে সারি 2 0 4 দ্বিতীয় সারি, এটা হয়ে গেছে দ্বিতীয় কলামে, দেখো 2 0 4। একইভাবে তৃতীয় সারি 3 -4 0, দেখো এখানে কলাম হয়ে গেছে 3 নাম্বার 3 -4 0। তো তাহলে এটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো, এখন যদি ওইখান থেকে আমরা মাইনাস কমন নেই, দেখো এই যে সামনে যদি একটা মাইনাস নেই, আমরা জানি স্কেলার গুণ, ম্যাট্রিক্সের স্কেলার গুণে শিখেছি যে একটা সংখ্যা বা কোনো কিছু গুণ হলে কিন্তু ম্যাট্রিক্সের সবগুলো উপাদানের সাথে গুণ হয়। তাহলে এই যে মাইনাস, এই মাইনাস কমন না মানে হলো ভিতরের উপাদানগুলোর সব, যেখানে প্লাস আছে সেখানে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তো দেখো 0 আছে, কোনো সমস্যা নাই। এখানে -2 ছিল, -3 ছিল, মাইনাস চলে গেছে বাইরে। এখানে কিন্তু 2 ছিল, দেখো এই যে ওখানে উপরে 2, এখানে -2 লিখলাম কারণ সামনে একটা মাইনাস কমন নিয়েছি। একইভাবে এখানে 3 ছিল, এখানে -3 লিখলাম। দেখো একইভাবে বুঝতে পারছো, উপরের সবগুলো উপাদানের সামনে মাইনাস চিহ্ন, 0 সামনে মাইনাস দেওয়া আর না দেওয়া একই কথা, যে কারণে ওগুলো বাদ দিয়ে বাদ বাকিগুলোর ক্ষেত্রে চিহ্ন উল্টে গেছে, কারণ সামনে একটা মাইনাস নিয়েছি। সামনে মাইনাস নেওয়ার পরে ভিতরে যে চিহ্ন উল্টে গেছে। এখন খেয়াল করে দেখো এই ম্যাট্রিক্সটা পুরোটাই এই ম্যাট্রিক্সের মতো, এই যে এ ম্যাট্রিক্সের মতো। তাহলে আমরা ওই জায়গায় আমরা বসাতে পারি, তাহলে পরের লাইন লিখতে পারি -a। তাহলে আমরা কি পেলাম, a ট্রান্সপোজ ইকুয়াল a, ট্রান্সপোজ অফ a ইকুয়াল a মাইনাস a। তাহলে যেহেতু ট্রান্সপোজ অফ a ইকুয়াল -a, এই যে এরকম, এটা হলো গুরুত্বপূর্ণ, এটা হলো বিপ্রতিসম ম্যাট্রিক্সের শর্ত, এই যে এখন যে দিলাম সেটা। তাহলে আমরা বলতে পারি যে এ একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। সুতরাং এ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো যখনই এমসিকিউ হোক বা অন্য কোনো সিকিউ এর প্রশ্ন হোক, যদি বিপ্রতিসমর কথা থাকে, শর্ত দেওয়া থাকে, তখন আমরা বুঝে নেব যে এইটা, এই যে এইটা এ ট্রান্সপোজ ইকুয়াল -a, এইটা কিন্তু ঘটবে। এইটাকে ব্যবহার করে আমাদের ওই অঙ্কটা সলভ করতে হবে। এখন আমরা ম্যাট্রিক্স দেখেই বুঝবো কি করি, আমরা ট্রান্সপোজ করে কত কাজ করতে হয় তারপর দেখতে হয়, আমরা দেখেই কিভাবে বুঝবো যে এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এই যে দেখার কৌশল, এটা যদি আমরা বুঝি তাহলে এমসিকিউ সলভ করতে পারবো অল্প সময়ের মধ্যে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে কিন্তু যত অল্প সময়ে যে সলভ করতে পারবে তার কিন্তু চান্স তাড়াতাড়ি হয়, চান্স পাওয়া সহজ হয়। এখন অনেকেই
পরীক্ষা দেয়, ম্যাক্সিমামই কিন্তু ভালো স্টুডেন্ট পরীক্ষা দেয়। তোমরা জানো ইউনিভার্সিটিগুলোতে যে আবেদন করার যোগ্যতা ম্যাক্সিমাম এ প্লাস থাকে, গোল্ডেন এ প্লাস থাকে। তো সেক্ষেত্রে হয়তো একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টের সিট থাকে 100টা বা 200টা, পরীক্ষার্থী কিন্তু থাকে মোটামুটি 20, 30, 40, 50 হাজার। তো এই 20, 30, 40, 50 হাজার যে কয়জনই আবেদন করুক, ম্যাক্সিমাম কিন্তু এ প্লাস থাকে বা এ প্লাসের কাছাকাছি থাকে বা 4.5 বা 4.5 উপরে থাকে। সেক্ষেত্রে স্টুডেন্ট সবই ভালো, অঙ্ক ম্যাক্সিমামই পারে, বাট যে যত তাড়াতাড়ি পারবে তার চান্সটা তত শিওর হবে। এই কারণে আমাদের বেসিক ক্লিয়ার করা এবং শর্টকাট টেকনিক গুলো ক্লিয়ার হওয়া দরকার। তো ম্যাট্রিক্স দেখে আমরা যে কথা বলতেছিলাম, যে ম্যাট্রিক্স দেখে কিভাবে বুঝবো যে এটা বিপ্রতিসম। দেখো এই যে এই ম্যাট্রিক্সে নিয়েছি এখানে 2 - 2, প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই দুটো সেম ছিল, এই দুইটা সংখ্যা সেম হবে এই বিপ্রতিসম ম্যাট্রিক্সে, কিন্তু একটা সামনে প্লাস হবে একটা সামনে মাইনাস হবে, মনে রাখবা। একটা চিহ্ন উল্টো হবে, কিন্তু সংখ্যাটা এখানে 2 এখানে 2, তো এক জায়গায় যদি 3 হয় এক জায়গায় -3, যে কোনো এক জায়গায় প্লাস হবে আর এক জায়গায় মাইনাস হবে, তাহলে আমরা বুঝবো এটা হলো। আরেকটা হলো এই দুইটা সংখ্যা, এই দুইটা জায়গায় সংখ্যা সেম হবে বাট চিহ্ন একটা একটার অপোজিট হবে। একইভাবে -4, 4 এই দুইটাও এই দুই জায়গায়ও সংখ্যা সেম হবে বাট সংখ্যা চিহ্ন অপোজিট হবে। এরকম যদি দেখি, আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো প্রধান কর্ণ বরাবর প্রত্যেকটি উপাদান শূন্য হবে। গুরুত্বপূর্ণ, এখানে যে তিনটা জোড়ার কথা বলছি দেখো, তিনটা জোড়া আরো একবার দেখাচ্ছি দেখো। এই যে এই জোড়া সংখ্যা সেম চিহ্ন অপোজিট, এই জোড়া সংখ্যা সেম চিহ্ন অপোজিট, এই জোড়া সংখ্যা সেম চিহ্ন অপোজিট, এবং প্রধান কর্ণ সবগুলো উপাদান শূন্য। এই যে চারটা বৈশিষ্ট্যের কথা বললাম, এটা যদি ফিল আপ করে তাহলে আমরা দেখেই বুঝবো যে এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এখন কোন একটা এমসিকিউ এর মধ্যে আসলো যে এত ম্যাট্রিক্সটি বিপ্রতিসম হলে এক্স এর মান কত, তো সেখানে এক্স যে কোনো এক জায়গায় থাকবে এইগুলোর ভিতরে, যে গোল চিহ্ন দিয়েছি সেখানে। সেক্ষেত্রে ধরো এখানে আছে 4, এখানে আছে এক্স, তাহলে আমরা কিন্তু এখানে যদি 4 থাকে তাহলে এক্স এর মান -4 হবে, বুঝে নেব, কারণ একটা চিহ্ন অপোজিট হবে, দেখেই বুঝে নেব। তো এভাবে প্রশ্ন থাকতে পারে, আমরা একটু পরে একটা এক্সাম্পল নিয়ে দেখব, তারপরে আস্তে আস্তে শিখবো। আর একটা জিনিস হলো গুরুত্বপূর্ণ হলো এই যে কর্ণ বরাবর উপাদানগুলো সব শূন্য হবে। আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। দেখো এরপরে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। এ এর মান কত হলে এত ম্যাট্রিক্সটি প্রতিসম হবে? খেয়াল করছো কিনা, এ এর মান কত হলে এত ম্যাট্রিক্সটি প্রতিসম হবে? এটা কিন্তু তোমাদের 1.12 শেষ করে, মানে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের চ্যাপ্টার শেষে দেখবা সিকিউ এবং এমসিকিউ আছে তোমাদের বইয়ের শেষের দিকে। 1 নম্বর এমসিকিউটা আমি তুলেছি, এর মান কত হলে এত ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। তো প্রতিসমের শর্ত আমরা জানি, এ টু দি পাওয়ার এ মানে ট্রান্সপোজ অফ এই মানে এই ম্যাট্রিক্স ইকুয়াল টু এই ম্যাট্রিক্সের সমান ধরে নিয়ে করলে খুব সহজেই বের করা যাবে। কিন্তু আমি যে টেকনিকের কথা বললাম যে মান দেখেই বুঝবো, যেহেতু এটা প্রতিসম ম্যাট্রিক্স, আমরা অপশনও দিই, দেখো 4টা অপশন দিয়েছি, -4, -2, 0, 4। এটা কিন্তু তোমাদের বইয়েরই অপশন, আমি বই থেকেই তুলেছি, দেখে দেখে তুলেছি তোমাদের বোঝানোর জন্য। এখন আমি বলি এটা যেহেতু প্রতিসম ম্যাট্রিক্স, আমি একটু আগে কি আলোচনা করলাম যে এই দুইটার সংখ্যা কিন্তু সেম হবে প্রতিসম হওয়ার জন্য, আর বিপ্রতিসম হতে গেলে দুইটা সংখ্যা সেম হবে, চিহ্ন অপোজিট হবে। দেখো এই যেখানে -2 আছে এখানেও -2 আছে, এখানে 0 আছে এখানে 0, তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে এখানে যেহেতু 4 এখানে 4 হতে হবে, তাছাড়া কিন্তু এই ম্যাট্রিক্সটি প্রতিসম হবে না। তো সহজেই আমরা বুঝতে পারি, দেখো এই যে চতুর্থ নাম ঘতে আছে, এই যে আমি দেখাই দিলাম, এটা হলো অ্যান্সার। তো এটা যারা বুঝবে প্রথমেই দেখবে 2 সেকেন্ডের মধ্যে দাগাইতে পারবে। আবার এরকম করে যদি শর্টকাটে অনেকগুলো অঙ্ক সলভ করা যায় এমসিকিউ, তাহলে দেখা যায় একটাতে সময় বেশি পাওয়া যায়। এভারেজ যেহেতু 1 মিনিট সময় থাকে যদিও বোর্ড পরীক্ষাতে, কিন্তু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে এভারেজ 1 মিনিট সময় থাকে না, কম সময় থাকে। তো এভাবে এই ম্যাট্রিক্সটাই যদি, এই প্রশ্নটাই আমি যদি পরীক্ষাতে দিই যে এত এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি বিপ্রতিসম হবে, তখন আমি যে এখানে যে কোনো একটা জায়গায় চিহ্ন তুলে দিতাম, আর এই যে এইখানে তাহলে এর মান হতো -4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এর উপর বেস করে, বিশেষ করে প্রতিসম এবং বিপ্রতিসম, এর উপর বেস করে আমরা কিছু এইচডব্লিউ দেবো। দেখো এইচডব্লিউ লেখা উঠেছে। এমসিকিউ এর প্রশ্ন নং 2, 22, 23, 24, 25, 26। এই নম্বরগুলো হলো তোমাদের
যে বই, রূপন্তী প্রকাশনীর বই যে আমরা পড়তেছি, সেই প্রকাশনীর বইয়ের নং এটা এমসিকিউ 1 নাম্বার সলিউশন করছি, এগুলো তোমরা দেখবা এই নিয়মের। এই প্রতিসম এবং বিপ্রতিসম এই বিষয়টা ক্লিয়ার হলে এগুলোর এমসিকিউ দেখার সাথে সাথে তুমি দেখাইতে পারবা। আরেকটা হলো এই 1.1 এর উদাহরণ 6 আর 7 এই দুটো অঙ্ক এই প্রতিসম এবং বিপ্রতিসমর বেসিক দিয়ে সলিউশন করে দেওয়া আছে, সলিউশন দেখলেই বুঝবে। তখন এটা তো রূপন্তী প্রকাশনীর নম্বর। যাদের কাছে রূপন্তী প্রকাশনীর বই নেই, অন্য প্রকাশনীর বই পড়ছো, তাদেরকে বলছি যে এই প্রতিসম এবং বিপ্রতিসম যে বিষয়গুলো আছে, এই বেসিকটা যদি ক্লিয়ার হয়, আমি যে কথাগুলো বললাম এগুলো যদি বুঝে থাকো, তাহলে এই নিয়মের যত এমসিকিউ যত সিকিউ যেখানেই থাক, তোমরা বইয়ের এমসিকিউর মধ্যে মধ্যে খুঁজে খুঁজে দেখবে, যে বই হোক, সেটা কেতাবউদ্দিন স্যারের বই হোক অথবা অক্ষরপত্র প্রকাশনীর বই হোক, যে প্রকাশনী বা যে রাইটারের বই হোক, দেখবে যে এই নিয়মের এমসিকিউ গুলো আছে। এই নিয়মের এমসিকিউ গুলো সলভ করতে আমার যে কথাগুলো, এই কথাগুলো মাথায় রাখলে খুবই সহজ হবে। তো অনেকগুলা এমসিকিউ কি বলে প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এগুলা ভালোভাবে বাসায় চর্চা করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।